ঈদ মুবারক। প্রিয় দর্শক, ঈদের দিন নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার সঙ্গে আছে আব্দুল্লাহ হিরা। একটা স্পেশাল এপিসোড নিয়ে হাজির হয়েছি। আর আজকে এপিসোডটি সাজিয়েছি ব্যতিক্রমভাবে। আমি উপস্থাপনা করলেও আমি হব নেটিজেন হিসেবে আপনাদের সঙ্গে সময় কাটাবো। আর আমার সঙ্গে আমার সহকর্মী কনক মাহমুদ, তিনি থাকবেন সিটিজেন হিসেবে। আর আমরা দুজনই সময় কাটাবো একজন স্পেশাল গেস্টের সঙ্গে। তিনি আর কেউ নন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি, সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল ভাই, ঈদ মোবারক। থ্যাংক ইউ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা শুরু করি। আমি যেহেতু নেট দুনিয়ায় নেটিজেন হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, শুরুতেই জানতে চাই যে নেট দুনিয়ায় আপনাকে নিয়ে খুব বেশি নেগেটিভ কথা শুনিনি, মানে আপনি যখন নতুন সভাপতি হয়েছেন। বাট আপনার সঙ্গে যারা ধরুন মাঠের লড়াইয়ে সতীর্থ হিসেবে খেলেছেন, তারা যারা বাদ পড়লেন বা ক্ষমতার বলয় থেকে সরে গেলেন, তাদের এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখেছি। সেটা কোনো বিষয়ে আপনার মন খারাপ হয়েছে? না, আসলে তো থ্যাংক ইউ। মন খারাপ ভালো থেকে বড় কথা যে অ্যাকচুয়ালি এটা তো এক নম্বর হচ্ছে যে এক একজন মানুষ এক একজনের তার নিজস্ব তার মতামত প্রদান করে। দুই নম্বর হচ্ছে যে এটা একটা অ্যাবসলিউটলি ইন্ডিভিজুয়াল ব্যাপার, কে কী বলছে না বলছে। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনি কতটুকু গ্রহণযোগ্য না, এটা সাধারণত ইন্ডিভিজুয়ালি আমি বা অন্য কেউ বলতে পারবে না। এটা যারা আমাদেরকে ফলো করছে তারাই বলতে পারবে। এখানে কোনো কন্ট্রোল নেই এবং এটা অনেকটা নির্ভর করছে যে পরিকল্পনা, আপনি কাজ কি করছেন, এগুলো অনেক কিছুর উপরে নির্ভর করছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট যে এই ব্যাপারে কিছু বলা আর কি। ঈদের দিন ধরেন আনন্দের সংবাদ, আনন্দের খবর দেওয়াটা খুব উত্তম। আপনার কাছে আনন্দের সংবাদ কি? মানে আপনি তো একটা দায়িত্ব পেলেন, যে দায়িত্বের জন্য আপনি হয়তো এক ধরনের ভেতরে ভেতরে কামনা বোধ করতেন যে এরকম একটা দায়িত্ব পেলে, অর্থাৎ ডেভেলপমেন্টের অনেক জায়গায় কাজ করেছেন, আইসিসিতে, এসিসিতে। তো সেইটার মানে সেই পরম্পরায় আপনি একটা বাংলাদেশের অর্থাৎ দেশের ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ অভিভাবক, কি আনন্দ সংবাদ আপনি দিতে চান? এটা আনন্দ সংবাদ অবশ্যই, কেননা আমি নিজেকে ক্রিকেটার ভাবি সবসময়। তারপর ক্রিকেটার থেকে আমি যখন রিটায়ার করলাম, কোচ হলাম, তারপরে ডেভেলপমেন্টে কাজ করলাম, এশিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার হলাম গত 9-10 বছর ধরে। সো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমি এই পোস্টটা আমি কখনো আশা করিনি। আসলে আমি চেয়েছিলাম বাংলাদেশ ক্রিকেটকে কোনোভাবে সার্ভ করব। আল্লাহর রহমতে, আল্লাহ সবথেকে বড় পরিকল্পনাকারী, আল্লাহর রহমতে এই রোলটা পেয়েছি। এবং এই রোলটা পাওয়ার পরে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটটা এখন আমাদের কাছে আমানত হিসেবে আছে। এটা একটা অত্যন্ত গুরুত্ব দায়িত্ব যে আমানতটা আমরা কিভাবে দেখে রাখছি। সো ওই ব্যাপারে এটা আনন্দ থেকে এটা একটা দায়িত্ব মনে করছি। এবং এই দায়িত্বটা সুচারুভাবে যদি আমরা সকলে মিলে একটা দল হিসেবে পালন করতে পারি, সেটাই হবে আমাদের সবথেকে বড় প্রাপ্তি। এবং আমানতটা সুন্দর করে আবার যেন হ্যান্ডওভারও করে দিতে পারি, সেটাই হচ্ছে লক্ষ্য। আমানত হ্যান্ডওভার করার রীতিটা কিন্তু বাংলাদেশে একটু কমই দেখা যায়। হয়তো এই জায়গাটায় হয়তো একটা চেঞ্জ দেখবেন। আমিনুল ইসলাম বুলবুল সেটাই বড় সারপ্রাইজ করবে। তাই যদি হয়, মানে আমিনুল ইসলাম বুলবুল অনেক কারণে কিন্তু প্রথম টেস্ট ক্যাপ্টেন, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, মানে এরকম খুব কম ক্রিকেটারই আছে, একেবারে 2-3 জন একেবারে নাম ধরে বলা যাবে। এবং আপনি আজকে যেখানে যেই পদে বসেছেন, সেই পদে আপনি নিজেকে প্রথম একজন প্রেসিডেন্ট হিসেবে যদি উপস্থাপন করতে চান, এই চ্যালেঞ্জটা আপনার জন্য কতটুকু কঠিন, এটা আমরা যারা ক্রিকেট সমর্থক আছি, আমরা যারা ক্রীড়া সমর্থক আছি, আমরা যারা খেলার ভালো চাই, তাদেরকে যদি একটু বলতেন যে এটা আসলে কতটুকু সম্ভব আপনার পক্ষে প্রথম প্রেসিডেন্ট হওয়া, এই দায়িত্ব হ্যান্ডওভার করার জন্য প্রপার প্রক্রিয়া আমাদের দেশে আপনারা জানেন যে কিছু কিছু নিয়ম কানুন আছে। যেমন ধরেন ইলেকশন হয় ক্রিকেট বোর্ডে, তারপরে ধরেন বিভিন্ন সময় হয়তো ছেড়ে দিতেও হয়। তো একটা সুন্দর জায়গায় যদি রেখে যেতে পারি এবং সুন্দরভাবে যদি চলে যেতে পারি, সেটা একটা বড় ব্যাপার। আর হয় কি, কোনো ব্যাটসম্যানই কিন্তু কখনো খুশি হয় না আউট হয়ে। কেউ 0 রানে আউট হলে মন খারাপ করে, সেঞ্চুরি করলেও মন খারাপ হয়। কিন্তু কিছু জায়গায় কিছু স্যাটিসফ্যাক্টরি কিছু শট খেলতে পারলে, কিছু ভালো শট উপহার দেওয়ার পরে একটা ভালো ইনিংস খেলতে পারলে, সেটা স্যাটিসফ্যাকশনটা সেঞ্চুরি করলেও হয়, 15-20 রান করলেও হয়। তো আমি একটা স্যাটিসফ্যাক্টরি ইনিংস খেলতে চাই, যে ইনিংসটা দেশের জন্য কাজে লাগবে। টি-20 থেকে বড় কথা, ধরেন একটা ওপেনার যখন একটা সেঞ্চুরি করে বা টপ অর্ডার সেঞ্চুরি করে বা লোয়ার অর্ডারে যে একটা ইম্পর্টেন্ট 20 রান করে, আমি সেরকম একটা কিছু করতে চাই, ইম্পর্টেন্ট কিছু রান করতে চাই।
কিন্তু নেট দুনিয়ায় যেটা বলতে চায় যে আমিনুল ইসলাম বুলবুল প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, তিনি আসলে টি-20টা মানে কেন খেলবেন? তিনি টেস্ট খেলতে সমস্যা কোথায়? আমি টেস্টের আদলে টি-20 খেলবো, এই জন্য বলছি যে প্রত্যেকটা সেকেন্ড বলবো না, প্রত্যেকটা ঘন্টা আমি হিসাব করে চলছি এবং প্রত্যেকটা ঘন্টা কাজে লাগানোর চেষ্টা করছি। সো টি-20রও তো 120 বল তো কম বল না। আরেকটি বিষয় যেটি খুবই কৌতূহল মানুষের, সেটা হলো যে আমিনুল ইসলাম বুলবুলের নেগেটিভ অ্যাপ্রোচটা নেই, মানে প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু এটা জানার আগ্রহ বোধ করে যে ঠিক আমিনুল ইসলাম বুলবুল কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে, মানে তিনি তো আইসিসিতে কাজ করছিলেন, তিনি কখন কিভাবে জানলেন, সেই গল্পটা আসলে জানতে চায় যে ক্রিকেট বোর্ডের সভাপতি এই পেছনের গল্পটা, হওয়ার পেছনের গল্পটা, সেটা আসলে অনেকেই জানতে চায়। গল্পটা হচ্ছে যে এর গল্পের পেছনের গল্প হচ্ছে যে যখন আমি এসএসসিতে কাজ করতাম বা আইসিসিতে কাজ করছিলাম, তখন আমাকে অনেক রিউমার ছিল যে বলতো যে ওকে বলি তো আয় পড়ো কাম করো, এ ধরনের কথা বলতো। তো এসে বাংলাদেশের ক্রিকেটে কাজ করো, তো আমি কখনো কোনো ফার্ম অফার পাইনি, সত্যি কারো কাছ থেকে পাইনি। একবার মনে হয় হাতুরা সিংয়ে আমাকে বলেছিল সাউথ কোরিয়াতে যে তুমি যদি ব্যাটিং কোচ হিসেবে আসো তুমি আমার সাথে কাজ করতে পারো, দ্যাট ইজ দ্য অনলি অফার আই হ্যাড। তো অফার হিসেবে কিন্তু আমি কখনো পাইনি, কিন্তু এবার যখন আমি এপ্রিল মাসের মাঝামাঝি যখন একটা কল পেলাম জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড থেকে যে আপনাকে আমরা কাজে লাগাতে চাই, তো যখন এই ধরনের একটা কল আসলো তখন তো আমি নিজেকে কোনো কিছু চিন্তা করিনি। তখন আমি তখন কি ভেবেছেন যে না কাজে লাগানোটা আসলে হ্যাঁ অভিভাবক জায়গায় নাকি টেকনিক্যাল জায়গায়? কিছুই জানতাম না। আমার কাছে তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 50-50, যেহেতু আমার যে চাকরিটা করি সেই চাকরির মাধ্যমে আমার সংসার চলে আসলে, এবং একটা জায়গায় অনেক বছর পরে একটা এস্টাবলিশ হয়েছি, যেমন আইসিসিতে বেশ কিছু প্রোগ্রাম রান করছিলাম, যেটার প্রারম্ভিক একটা শুরুই করেছিলাম আমি। সো ওই জায়গাটা ছেড়ে চলে আসার চিন্তা তখনও করিনি। তারপর যখন এই কদিন আগে 11-12 দিন আগে দেশে আসলাম, তখন দেখলাম যে ক্রিকেটের ক্রেজ বাংলাদেশে, এবং আমাকে যারা আমাকে অফার করেছে আমাদের মাননীয় যুব এবং ক্রীড়া উপদেষ্টা মহোদয়, তিনি আমাকে বলেছেন যে আপনাকে দায়িত্ব নিতে হবে। তখনও কিন্তু তারা আমাকে কখনো বলেনি যে আপনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, আপনাকে আমরা কাজে লাগাতে চাই। তারপরে যখন আমি এনএসসির কাউন্সিলর হিসেবে এখানে আসলাম, তারপরে ডাইরেক্টররা আমাকে তাদের ভোট দিয়ে আমাকে প্রেসিডেন্ট করেছে। তা এই গল্পটার পেছনে আমি এত তাড়াতাড়ি ঘটে গিয়েছে, কোনো ব্রেক ছিল না মাঝখানে যে একটু চিন্তা করব বা কিছু। এর মাঝে অত্যন্ত সুন্দরভাবে আইসিসি চাকরিটাও ছেড়ে দিয়েছি, কারণ আইসিসি তো আমার জন্য একটা পোস্ট ধরে রাখবে না। সো চাকরিটা ছেড়ে দিয়েছি এখন, এবং পুরোপুরি মনোযোগ দিচ্ছি এখানে, এবং এখন আরেকটা স্টেজে যেতে চাচ্ছি যে এখন প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন। কেননা আমার মনে হয় যে এই দেশে ক্রিকেটটা শুধু ক্রিকেট খেলা না। আমরা বহু বছর, আমি নিজেও ইন্টারভিউতে বলতাম যে ক্রিকেট খেলা মানে জাতীয় দল না, এই খেলাটার মাধ্যমে কিন্তু আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারেন। ক্রিকেটার যারা কোচ হয়, একটা শিল্প, একটা সংস্কৃতি, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা বলেন আপনি ট্যুরিজম বলেন, আপনি দেশের সবাইকে, সমস্ত নাগরিককে ক্রিকেট কোচিংয়ের মাধ্যমে, ক্রিকেট ভ্যালুজের মাধ্যমে ভালো নাগরিক করতে পারেন। অবশ্যই জাতীয় দল হাই পারফরমেন্স একটা বড় ব্যাপার। তো ক্রিকেট বোর্ডের বা ক্রিকেটের যে দায়িত্বটা, ফরেন মানি বাংলাদেশে আসে ক্রিকেটের মাধ্যমে। সো ক্রিকেটের মাধ্যমে যে যতগুলো ভালো দিক উন্মোচিত করা যায় বা আমাদের অ্যাক্সেস করতে পারি আমাদের বাংলাদেশের নাগরিকের কাছে, সেটা হবে আমাদের মূল লক্ষ্য। এই জন্য আমরা যে প্রোগ্রামটা শুরু করছি, আমাদের সম্মানিত ডিরেক্টর এবং সবাই একসাথে একমত হয়েছি। আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে ট্রিপল সেঞ্চুরি। ট্রিপল সেঞ্চুরিটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু আমাদের কেউ কখনো ট্রিপল সেঞ্চুরি করেনি, তা আমাদের এই প্রোগ্রামটা আমরা করে ইনশাআল্লাহ ট্রিপল সেঞ্চুরি উদযাপন করব। ওকে, এটা খুব সারপ্রাইজিং এবং মানে খুব সুন্দর একটা, মানে আপনি যেই লক্ষ্যটা দিয়েছেন বেশ দারুণ একটা লক্ষ্য। কিন্তু একটা জিনিস জানা ছিল যখন অফারটা পেলেন, ওয়াই প্রেসিডেন্ট? কারণ আমরা আমিনুল ইসলাম বুলবুল একজন টেকনিক্যাল পারসন, আমরা যখনই গল্প শুনেছি আপনি একজন এত দারুণ টেকনিক্যাল কিছু বিশ্লেষণ করেন, মানে আপনি তো সিইও হতে পারতেন, আপনি ডেভেলপমেন্টে আসতে পারতেন। মানে দেখা যায় অনেক সময় আমি সভাপতি যখন হই, তারপরে আমার যাওয়ার জায়গাটা অনেক অপশন ছোট হয়ে যায়। তারপরেও মানে এই রিস্কটা নেওয়া কেন, যে ওয়াই প্রেসিডেন্ট? এটা রিস্ক বলবো না, এটা আমার কাছে অফারতে এসছে। অফারটা আসার পর আমি লুপে নিয়েছি এই জন্য যে আমার এই যে এখনকার যে রোলটা আছে, এই রোলটা থেকে আমি আর বেটার ডাইরেক্টিভ হতে পারবো। কেন এখানে বলে রাখি যে আমি যখন আইসিসির রোলটা করছিলাম, আমার কাজ ছিল যে ডেভেলপমেন্ট ম্যানেজার ফর এশিয়া। সেখানে
20টা দেশ খেলে অ্যাসোসিয়েট কান্ট্রি আর 5টা ফুল মেম্বার। তো ফুল মেম্বার যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এদের ডেভেলপমেন্টের কাজ নেই। তবে আমার কিন্তু অনেক কাজ আফগানিস্তানের সাথে, পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে করতে হচ্ছে, অ্যাসোসিয়েট টিমগুলো আছে তাদের সাথে করতে হচ্ছে। তাদের যে বোর্ডের প্রেসিডেন্ট যারা ছিল বা তাদের সিইও ছিল তাদের সবসময় ডাইরেক্ট করতাম, যার ফলে যেটা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে যে এই সম্মিলিত রোলটা এখন যদি বাংলাদেশ থেকে করি, এখানে আমার রিচটা আরও বড় হবে, আমি আরও বেটার জায়গায় হয়তো আমি আমার এক্সপিরিয়েন্সে কাজে লাগাতে পারবো। তবে এখানে কিছু কিছু জায়গা আছে যেখানে অন্য অন্য মানুষের সাহায্য সহযোগিতা লাগবে। এই জন্য আমাদের যে 9জন ডিরেক্টর আছে, ডিরেক্টরস আছে, তারা দে আর ভেরি ভেরি কোঅপারেটিভ সোফার, এবং আশা করবো আমরা একসাথে কাজ করতে পারবো। আমরা একটু এই ভারী আলোচনার বাইরে যেতে চাই। আপনার মনে আছে কিনা 2017 সালে এরকম একটা অনুষ্ঠানে আমরা দেশের বাইরে আপনাকে পেয়েছিলাম, সেই স্মৃতিটা একটু সামনে আনতে চাই নেট দুনিয়া থেকে। সেখানে যে ছবিগুলো আমরা পেয়েছিলাম, আপনার মনে আছে বাকিংহাম প্যালেসের সামনে আমরা তাজ হোটেল থেকে আপনাকে নিয়ে গিয়েছিলাম সেখানটায়, সেই স্মৃতিতে সেটাও তো একটা দিন ছিল, মানে সেটাও একটা অন্যরকম উপভোগ্য দিন ছিল। মানে সেই সময় আপনিও একটু এরকম ওয়েট গেইন করেননি, আমরা হয়তো ওয়েট গেইন করিনি। তো এখন মানে দিন বাড়ছে, দিন চলছে, মানে চাপ বাড়ছে কিনা বা দিন ফুরিয়ে যাচ্ছে কিনা লক্ষ্য থেকে? না, আমার খুব মনে পড়ে ওই দিনটা। আমাদের আইসিসির অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল, প্লাস চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা ছিল। আপনার এসেছিলেন, আমরা বাকিংহাম প্যালেসের সামনে ইন্টারভিউ করেছিলাম। মানে ইন্টারভিউটা খুব আমার কাছে মনে হচ্ছিল ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। সো সময় বাড়ছে, শরীর বয়সও বাড়ছে। এই এখন বয়স আমার 57, এটাও আমার কাছে মনে হচ্ছে যে এই জবটা নেওয়ার কারণ, যে এখন 57 বয়সে যে শক্তিটা আছে, আল্লাহ জানে কতদিন কে কতদিন বাঁচবে, তবে হয়তো এই শক্তিটা পরবর্তী নাও থাকতে পারে। সো তাই আপনি বলছিলেন যে ওয়েটের কথা বলছিলেন আপনি, আমাদের সো এগুলো তো আমি বলবো শৃঙ্খলা হয়তো একটু অভাব হয়েছে, এত কাজের চাপ, এইগুলো একটা কারণ। তারপর আমি বলবো যে এটা আমি এই সময়টা কাজে লাগাতে চাই। কিন্তু ওখানে কিন্তু একটা আলোচনা, আমাদের খুব সুখী আলোচনা ছিল যে দলটা খুব সারপ্রাইজিং ছিল, দলটা সেমিফাইনালে ফার্স্ট টাইম গ্লোবাল এরকম একটা আসরে সেমিফাইনালে উঠেছিল, এবং দলে বেশ কিছু কারিশমাটিক প্লেয়ার ছিল। এখন বাংলাদেশ দল নিয়ে কেমন কথা বলা যায় না, বেশি দূর আগানো যায় না, মানে এটাও কি একটা ব্যাপার যে এখন দায়িত্ব পালন করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং তো অবশ্যই। আপনি পারফরমেন্সে যদি দিক দেখেন, আমরা অত ভালো ক্রিকেট খেলতে পারছি না এই মুহূর্তে। তারপরেও আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়ারদের যে স্কিল আছে, মেন্টাল সেট আপ আছে, একটা প্লেয়ার, একটা দলের, একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের যেমন অফ ফর্ম থাকে, এবং আমাদের মনে টিমেরও কিছু অফ ফর্ম থাকে। সো আমাদের জায়গাগুলো, যেমন ধরেন আমরা পাকিস্তান থেকে খেলে আসলাম, আমরা এখন শ্রীলঙ্কাতে যাব খেলতে। এখন কিন্তু আমাদের খুব ভালো করে জানা উচিত যে আমরা পাকিস্তানে কি ভুল করেছি, সেই ভুলগুলো এই কয়েকদিন আমরা শুধরোতে পারবো কিনা, আমাদের টিমটা কেমন হওয়া উচিত শ্রীলঙ্কার জন্য, শ্রীলঙ্কা অ্যাজ এ অপোনেন্ট কী থ্রেট আছে আমাদের জন্য, কী অপরচুনিটিস আছে, এগুলো আমাদের বিশ্লেষণ বা চিন্তা করা উচিত। সো অ্যাজ পারফরমেন্স কিন্তু আসবে যাবে, কিন্তু আমাদের যে প্রক্রিয়া যেটা আছে, সিলেকশন প্রক্রিয়া বলেন, আমাদের ডেভেলপমেন্ট প্রক্রিয়া বলেন, প্লেয়ারদের কনসিস্টেন্সি বলেন, সেগুলোর দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত। এখানে একটা প্রশ্ন, যে আমিনুল ইসলাম বুলবুলকে যখনই দেশের বাইরে, এই যে হীরা ভাই বললেন যে তিনি বাকিংহাম প্যালেসের পাশে আপনার ইন্টারভিউ নিয়েছেন, যারা আপনাকে পেয়েছে, কেউ চায়নায় পেয়েছে, কেউ থাইল্যান্ডে পেয়েছে, কেউ মালয়েশিয়ায় পেয়েছে, আপনি পুরো দুনিয়া চষে বেরিয়েছেন। যখনই প্রশ্ন করছেন ভাই কবে আসবেন, ভাই কবে আসবেন, ভাই কবে আসবেন, অনেক বিদেশি যারা ক্রিকেটার আছে তারাও জিজ্ঞেস করে যে তুমি কেন বাংলাদেশে কাজ করো না। হ্যাঁ, মানে আজকে যখন আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তখন যখন মানে তাদের সাথে কি কথা হয়েছে, মানে তাদের সাথে কি সতীর্থ যারা সংবাদকর্মী আছেন, যারা অন্য দেশের হয়ে ক্রিকেট খেলেছেন আপনাদের সমসাময়িক, তারা আপনাকে কিভাবে পুরো সিদ্ধান্তটা ইতিবাচকভাবে নিয়েছেন নাকি নেতিবাচক হিসেবে নিয়েছেন? আমার প্রথমেই বলি, আমার কার্যক্ষেত্র আইসিসি সর্বোচ্চ মহল থেকে শুরু করে যে লোকটা রিসেপশনে বসে, সকলে এত খুশি হয়েছে এই ব্যাপারটাতে, তারা আমাকে ছাড়তে চায়নি আসলে, এবং তাদের কাছে একটা ওপেন অফারও আছে যে কোনো সময় তুমি চলে আসতে পারো এবং বেটার রোল তোমাকে দেওয়া হবে। তো এটা অর্জন করেছি আল্লাহর রহমতে অবশ্যই। তবে এটা সম্পর্ক, এটা ইটস অল অ্যাবাউট রিলেশনশিপ। আপনি আইসিসি যে ভদ্রলোক যে এয়ারপোর্ট থেকে পিক আপ করে, সে বা এখনকার যে চেয়ারম্যান, সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে বিশ্বব্যাপী। আপনি জানেন ক্রিকেট অস্ট্রেলিয়ার যে মাল্টিকালচারাল ক্রিকেট অ্যাম্বাসেডর, সেটাও আমি আল্লাহর রহমতে। সো ক্রিকেট
এই ক্রিকেট যে যে নেট নেট দুনিয়া বলেন বা যে ক্রিকেটের যে যে এটা আছে পুরো পরিবারটা আছে সারা পৃথিবীতে গ্লোবাল পরিবার আছে, এভরিওয়ান ইজ ভেরি হ্যাপি এবং তারা উইশ করেছে আমাকে যে আমি যেন সাকসেসফুল হই, তাদের জন্য কোনো সাহায্য লাগে দে আর অলওয়েজ রেডি টু সাপোর্ট মি। সো অবশ্যই সবাই এই ব্যাপারটাকে পজিটিভলি নিয়েছে এবং তারা বাংলাদেশ ক্রিকেটের, আমি মনে করি যে বাংলাদেশের ক্রিকেটের ভিউয়ারশিপ আরও বেড়ে যাবে, তারা দেখবে যে এই সময়টা বাংলাদেশ কেমন করছে হলিস্টিক্যালি। ঈদের দিনে মানে ঈদের দিনের আলোচনায় আড্ডায়, ঈদের দিনে আসলে আপনার তো অনেক দিন ধরেই বাইরে বা বিভিন্ন জায়গায় ঈদ করার মানে আপনি চাইলেও পারেন না, বাইরে ঈদ করতে হয়। সেই জায়গায় ঈদের দিনগুলোতে কিন্তু স্পেশাল একটা উইশ, স্পেশাল একটা গ্রেটিং আপনার বিনিময় হয়। তো আপনার বাইরে থাকা অবস্থায় দেশের যারা সতীর্থ বা বন্ধুরা তারা কেমন খোঁজ নিতেন, বা এখন তো আপনি দেশেই, সেক্ষেত্রে মানে কারটা খুব বেশি এক্সপেক্ট করতেন যে ওইটা আসবে? যেমন কারো বার্থডেতে কিন্তু আমি ফিল করি আমাদের কমিউনিটিতে দুই একজন আছেন যে বার্থডে সেলিব্রেট করার জন্য একটা ফোন দিবেই, মানে এটা আপনি ভুলে যেতে পারেন, তিনি ভুলেন না, মানে এরকম কেউ আছেন আপনার ঈদ গ্রেটিং জানানোর মতো? এই তো বাংলাদেশে তো ধরেন আমার তো বাংলাদেশে ঈদ করা হয় না খুব একটা, কাজের জন্য হোক, আমার যেহেতু পরিবার থাকে অস্ট্রেলিয়াতে। অবশ্যই আজকালকার যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের যে যুগ, এখানে কেউ মিস করে না, এখানে মেসেজ আসতেই থাকে এবং এই মেসেজ এক্সচেঞ্জ করার মাধ্যমে যে আমাদের যে ভার্চুয়াল রিলেশনশিপটা এটা দিন দিন স্ট্রং হচ্ছে। এবং অফকোর্স ইয়েস, আমাদের বিভিন্ন গ্রুপে প্রায় 34টা থেকে 35টা গ্রুপের সাথে সম্পৃক্ত আছি, তো যার ফলে কখনোই কাউকে মিস করতে হয় না, আমরা ভার্চুয়ালি অটোমেটিক্যালি কাউকে না কাউকে কানেক্ট করে নিচ্ছি। আপনার সবচেয়ে মানে আমরা একটু জানতে চাই, মানে সবচেয়ে ভালো সম্পর্ক এখন পর্যন্ত আপনার সমসাময়িক একজন বা দুইজনের নাম কি বলা যায়? মানে এর বাইরেও সবার সাথে ভালো সম্পর্ক, তারা আমি আশা করবো তারা এই আলোচনা শুনে মন খারাপ করবে না, বাট আপনার মুখ থেকে যদি বলতেন। না, এটা ওইভাবে বলতে পারবো না, এটা আমাদের তো গ্রুপস অফ ফ্রেন্ডস আছে, আমরা পুরনো ঢাকার মানুষ, আমাদের বহু ফ্রেন্ডস আছে এবং আমাদের তো বিভিন্ন একটা স্কুলের ফ্রেন্ডরা আছে, কলেজের ফ্রেন্ডরা আছে, খেলার ফ্রেন্ডরা আছে। আমি জানেন যে ফুটবল খেলতাম এক সময়, ফুটবলের ফ্রেন্ডরা আছে। সো ফুটবলে কি আপনি স্ট্রাইকার? ফুটবলে স্ট্রাইকার খেলতাম, মিডফিল্ডে খেলতাম এবং দেশের ফুটবল তো এগোচ্ছে একটু বেশ। ফুটবল ইজ নট অনলি ডুইং ওয়েল, ভেরি ওয়েল আমি বলবো। এবং আমি আশা করবো যে এই যে আমাদের যে সুপারস্টাররা বিদেশ থেকে আসছে, এর ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ ফুটবলের যে ক্রেজ আছে এটা বেড়ে যাবে। আর আমার কাছে ভালো লাগে যে শুধু ফুটবল ক্রিকেট না, বাংলাদেশের ক্রীড়াঙ্গন যখন জেগে ওঠে তখন আপনি ইউথ জেনারেশনকে আপনি রাইট পথে পরিচালিত করতে পারবেন, আপনি তাদেরকে অনেক খারাপ সংস্পর্শ থেকে দূরে আনতে পারবেন। সো ইটস এ গ্রেট ইম্প্যাক্ট ফর দ্য ইউথ জেনারেশন। আমরা একটু প্রশ্ন শুনবো, অবশ্যই সিটিজেন হিসেবে প্রশ্ন করতে মুখিয়ে আছে কনক মাহমুদ। আমরা একটা বিরতি নিয়ে নেই। অবশ্যই, হ্যাঁ, বিরতি তো অবশ্যই নিতে পারি। দর্শক, নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ঈদ বিশেষ নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার। সঙ্গে আছে আব্দুল্লাহ হিরা, আমার সঙ্গে আছেন সহকর্মী কনক মাহমুদ, সেই সঙ্গে আছেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আমরা আড্ডায় যেখানটায় ছিলাম, আমি একেবারেই বলতে চাই আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি অনেক পরিশ্রমী মানুষ। আপনার পরিশ্রমের মানে অনেক জায়গায় আমরা দেখতে পাই বিচরণ পরিশ্রমের মধ্য দিয়ে। ফ্যামিলির আসলে সময়টা কি, মানে ফ্যামিলির মানে ডেভেলপমেন্ট কি দাঁড়াচ্ছে? এই যে ঈদ তো ত্যাগের ঈদ, আমি আমার ফ্যামিলিকে ধন্যবাদ দিই, আমাকে তারা এই ধরেন আমি 18 বছর জাতীয় দলে খেলার পরে আমি যখন বিয়ে করি সেটা 1998-এ, তো তখনও 3 বছর ওইদিকে আর এদিকে 20 বছর, 23 বছর ধরে আমি টোটাল 27 বছর বিয়ে করেছি। তো এই 27 বছরের অর্ধেক সময় আমি দেশের বাইরে ছিলাম, আমি ঘরে থাকিনি, ঘরের বাইরে ছিলাম। সো আমার স্ত্রী, আমার পরিবার, আমার 2 ছেলে, আমার স্ত্রী শামীমা ফেরদৌসী, আমার ছেলে নাবিল এবং মাহাদি, তারা বিরাট ত্যাগ স্বীকার করেছে, আমি তাদেরকে মিস করেছি জীবনের অর্ধেক সময়। এখন এই কাজটা নিয়েছি, এখানে হয়তো আরও বেশি তাদের থেকে দূরে থাকতে হবে। সো আমি পরিবারের ত্যাগটাই বড় করে দেখছি, বা এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা রিয়েলি মিস করেছি আমি জীবনে। দুনিয়ায় জানতে চায় আপনার পরিবার আপনার এই দায়িত্বের মধ্য দিয়ে তাদের প্রতিক্রিয়া কি দেখিয়েছে? মানে তারা কি বলতে চেয়েছে যে না মানে আপনার সন্তানরা যে তুমি আরো ব্যস্ত হয়ে গেলা, বা বাংলাদেশ তো অনেক ক্রিটিসাইজ করার একটা মানে সংখ্যা তৈরি হলো, হ্যাঁ, তো সেইটা কি?
না, আমি তাদেরকে থ্যাঙ্কস দেবো যে দে আর ভেরি ডিপ্লোম্যাটিক। কখনোই আমাকে ডাইরেক্টলি বলেনি যে তোমাকে মিস করি অনেক, তুমি থাকো না। তারা খুশি হয় যখন আমি বেশি থাকি, যখন থাকি না তখন তাদের মনের ভাবটা প্রকাশ করে না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, ক্রিটিসাইজ তো করবেই এবং হবেই। আর ওরা এই আমার দেখেন ওরা অস্ট্রেলিয়াতে থাকে, ওইখানকার কালচার ভার্সেস আমাদের কালচার এক না। সো কালচারালি দে আর নট আপ টু দ্য মার্ক আমি বলবো। আর একটা ব্যাপার হচ্ছে যে ক্রিটিসাইজ যদি সেটা স্পোর্টিং হয়, এটা তো আরও ভালো, এতে তো আরও ধরেন ইমপ্রুভ করার একটা সুযোগ থাকে। আপনার সন্তানকে আপনি মানে মানে ক্রিকেটার হওয়ার জন্য কিন্তু গড়ে তুলছেন আপনি, এবং ভিক্টোরিয়া রাজ্যের হয়ে খেলছে আমি যদি ভুল না করে থাকি। বাবার লিগেসিটা টেনে যেতে চাচ্ছেন, সন্তানকে নিয়ে কি স্বপ্ন দেখছেন, ক্রিকেট নিয়ে তার যে পরিকল্পনা কতটুকু আপনার মন জয় করতে পারছেন? আমার দুটো ছেলে, বড় ছেলে নাবিল ইসলাম, ও পড়াশোনা করছে, মাস্টার্স করছে। আর ছোট ছেলে মাহাদি ইসলাম, ও ক্রিকেট খেলে, পড়াশোনা করছে, 4th ইয়ারে পড়ছে এখন। সো আমি যেটা ওর মধ্যে দেখেছি যে ওর এই ভিক্টোরিয়া প্রিমিয়ার লিগে খেলেও, এবং এই বছর যেহেতু ওর পড়াশোনার অনেক চাপ ছিল, প্রিমিয়ার লিগ খেলেনি, ডিস্ট্রিক্ট লিগ খেলেছে। সো হি ইজ এ গুড ক্রিকেটার। বাবা হিসেবে আমি তার কোচ, এবং তাকে চেষ্টা করেছি একজন ভালো কমপ্লিট ক্রিকেটার হওয়ার জন্য। সাথে সাথে তাকে তার পড়াশোনার দিকে মনোযোগ দিতে হচ্ছে। সো আমার কাছে কখনো মনে হয়নি যে ও স্পোর্টিং না, সে ভালো বক্সার, সে ভালো অ্যাথলিট, এবং আমার দুটো ছেলেই দে আর ট্রাইং টু বি গুড হিউম্যান বিং। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আই ডোন্ট মাইন্ড দ্যাট ক্রিকেটার হলো না কি হলো, দ্যাটস নট ইম্পর্টেন্ট। মানে আপনি একসময় ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন। আমার যে প্রশ্নটা মানে অর্ধেক করতে পেরেছিলাম যে আপনি স্ট্যান্ড ক্লাবের হয়ে খেলেছেন, আপনি ইনজুরিতে পড়েছেন, খেলাটার কন্টিনিউ করতে পারেনি ফুটবলটা, তারপরে ক্রিকেটে গেলেন। এখন ওই সময় আপনারা মাল্টি স্পোর্টস ট্যালেন্ট ছিলেন সবাই। নান্নু ভাইও খেলতেন মাল্টি স্পোর্টস, আকরাম ভাইও খেলতো মাল্টি স্পোর্টস, আপনার ছেলেও সেই হিসেবে আছে। আমাদের এখানে দেখা যায় যে এখন আস্তে আস্তে ট্যালেন্টগুলো কমে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল ট্যালেন্টগুলো কমে যাচ্ছে ক্রিকেটারদের, ফুটবলারদের। এইখানে আপনার কিছু বলার আছে কিনা ইউথদেরকে? এটাই তো আমাদের মূল লক্ষ্য এখন, যে আমরা ক্রিকেটটা নিয়ে আমাদের যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম আছে, এর মধ্যে 3টা প্রোগ্রাম আছে। একটা হচ্ছে ট্রাস্ট, একটা হচ্ছে রিচ, আর একটা হচ্ছে পারফরমেন্স। সো আমরা চেষ্টা করব দেশের প্রত্যন্ত অঞ্চলে রিচ করার জন্য। যখনই আমরা সেখানে রিচ করব, আমাদের অবস্থান হবে ক্রিকেট নিয়ে। সে কত বড় ক্রিকেটার হলো, কত খারাপ ক্রিকেটার হলো, ইন্টারমিডিয়েট ক্রিকেটার হলো, ওটা আমাদের লক্ষ্য না। আমরা ক্রিকেটের যে ভ্যালুজ আছে তাদের কাছে নিয়ে যাব, এবং মানে সবাই তো আর জাতীয় দলে খেলে না, আমরা তাদেরকে লাইফ টাইম ক্রিকেট ফ্যান বানাতে চাই। সো এর মাধ্যমে যেটা হবে, সেটা তারা হয়তো ভালো নাগরিক, গুড সিটিজেন হবে, দেশের নিয়ম নিবর্তিতা পালন করবে, এবং সবথেকে বড় কথা তারা ডিসিপ্লিনড সিটিজেন হবে। ক্রিকেট সমর্থকদের আর একটা ছোট্ট প্রশ্ন, আমাদের ইসলাম বুলবুল উনি তো অস্ট্রেলিয়ায় থাকেন, অস্ট্রেলিয়ান নিবাসী, ওনার ছেলে অস্ট্রেলিয়ার মানে স্টেট লেভেলে খেলছে। ওনার ছেলে যদি ক্রিকেটার হয় তাহলে কি অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে খেলবে নাকি বাংলাদেশ না, আমার মনে হয় না ওর ওই লেভেলের ইচ্ছা বা ট্যালেন্ট এই মুহূর্তে আছে যে অস্ট্রেলিয়ান টিমে খেলবে, বাংলাদেশের টিমে খেলবে। বাট এটা ঠিক যে ট্যালেন্ট আছে, এবং ট্যালেন্ট প্রস্ফুটিত করার জন্য যে এই প্রক্রিয়াগুলো লাগে সেগুলো সামনে আসবে, এবং আরও একটু বেটার ওভারঅল ডেভেলপ করতে হবে যে এইসব লেভেলে আসার জন্য। তারপরে সবথেকে বড় যেটা ব্যাপার, সেটা তার ইচ্ছা। এখনকার জেনজি যারা, এদের ইচ্ছাটা নিজেরাই ড্রাইভ করে, সো চাপিয়ে দেওয়ার মতো কিছু নেই। সো আইল বি হ্যাপি ইফ হি প্লেস ক্রিকেট, বাট ও যদি নাও খেলে, আই ডোন্ট মাইন্ড। বুলবুল ভাই, আমরা মানে আপনার অনেক প্রতিক্রিয়ায়, মানে প্রেসিডেন্ট হওয়ার পরে অনেকবার প্রতিক্রিয়ায় বা এখনো অনেক আভাস মিলেছে যে আপনি ঠিক লম্বা সময় এই দায়িত্বে থাকতে চান না, কারণ আপনি এমন কোনো পেশা চান যার বিপরীতে একটা যেটা বলে একটা স্যালারি বা একটা যেটা আয়ের বিষয়টা নিশ্চিত থাকে, আমি মানে যতটা বুঝেছি। তো তবু আপনার প্রতি যে মানুষের আগ্রহ, মানুষের যে প্রতিক্রিয়া, সেটাতে মনে হয় যে আপনি যদি গঠনতন্ত্র মেনে যদি এরকম হয় যে ইফ ইউ আর কন্টিনিউইং হিয়ার, মানে ইউ আর গেটিং চান্স, তাহলে কি আপনি সেটা ক্যারি করবেন? আমি এই মুহূর্তে সেটা বলতে পারছি না। আমি ছোট ছোট ম্যাচ জিততে চাই, ছোট ছোট কুইক উইন, কিছু কিছু লো হ্যাঙ্গিং ফ্রুট আছে যেগুলো অর্জন করতে চাই, যেমন বাংলাদেশের ক্রিকেটের পার্টিসিপেশন, মেয়েদের ক্রিকেট, ইউথ ক্রিকেট, জাতীয় দলের ক্রিকেট, এগুলো একটা স্ট্রাকচার জায়গায় আনতে চাই। এটা গত অনেক বছর আমি দেখেছি যে আর একটু বেটার হতে পারতো, কিন্তু এখন সেটা শুরু করব, এবং
বাংলাদেশ ক্রিকেট কিন্তু 71-এ মহান মুক্তিযুদ্ধের পরে কিন্তু আমাদের জাতীয় দল হয়েছে। 77-এ আমাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এমসিসির সাথে। আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি 2000 সালে, বিশ্বকাপ খেলেছি 99। এই যে মাইলস্টোনগুলো আছে এগুলো হলো শুরু, এখন আমাদের পারফরমেন্স করার সময় আসছে। সো এটা আমি বলতে চাচ্ছি যে দের ইজ নট শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম, কিছু ভালো ইম্প্যাক্ট রেখে দিতে চাই। দিস ইজ দ্য অনলি ফোকাস অ্যাট দি মোমেন্ট, আর কিছুই নেই। বুলবুল ভাই, সবাই বলেন মানে আমরা যারা সমর্থকরা আছি, সাধারণ ক্রীড়া সমর্থক, তারা দেখছি ফুটবলের হাইপ একদিক দিয়ে বাড়ছে, ক্রিকেটের হাইপ একদিক দিয়ে কমছে, মাঠের পারফরমেন্স একটা ব্যাপার, মাঠের বাইরের বিতর্কটাও এটার পেছনে একটা বড় রোল প্লে করছে। আপনার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, অনেক হার্ডল পেরোতে হবে। এটাও কি একটা চ্যালেঞ্জ কিনা যে ক্রিকেটের যে মার্কেট ভ্যালুটা কমছে সেটাকে আবার রাইজ করা? আমি মার্কেট ভ্যালু তো বলতে পারবো না, এটা মার্কেটিং টিম আমাদের যারা আছে বা কমার্শিয়াল টিম তারা বলতে পারবে। বাট আমি কিন্তু ক্রিকেটের পপুলারিটি যে কমে গিয়েছে এটা আমি মেনে নেই না, মেনে নিতে পারছি না। যেভাবে মানুষের মাঝে যে রেসপন্স না, ভালোবাসা আমি বলবো, আক্ষেপ কিছুটা আছে, ভালোবাসা কিছু, রাগ আছে। তো রাগ, ভালোবাসা, আক্ষেপগুলো ভালোবাসার বহিঃপ্রকাশ আর কি। সো কিছু একটা তারা পেতে চায়, পাচ্ছে না, তারা তখনই তারা মানে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশটা এইভাবে প্রকাশ করে যখন পাওয়া উচিত পাচ্ছে না। এবং এটা আমি মেনে নিচ্ছি যে আমাদের হয়তো ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা টার্গেট করে এগোবো। আমরা অনেক সময় দেখি যে কেউ যখন দায়িত্ব নেন, তিনি প্রথম কি সিদ্ধান্তটা নেন, কোন ফাইলে সই করেন, সেটা আমাদের একটা আগ্রহ থাকে। আমিনুল ইসলাম বুলবুল যখন এই চেয়ারে বসলেন তখন প্রথম কোন ফাইলে সাইন করেছেন, কোন ডিসিশনটা নিয়েছেন? যদি কনফিডেন্সিয়াল না হয় তাহলে শেয়ার করা যায় কিনা? এটা অত্যন্ত কনফিডেন্সিয়াল, এটা বলতে পারবেন না। আমি খুব একটা সইটই এখনো শুরু করিনি। তার মানে কনফিডেন্সিয়াল ফাইলে খুবই কনফিডেন্সিয়াল না, এখনো আমি আসলে হয় কি, আই বিন ড্রিভেন বাই আমাদের যে আরো 9 জন ডিরেক্টরস আছে, আমাদের সিইও সাহেব আছেন, তাদের কথা মতো চলছি এই মুহূর্তে। কেননা এখানে অনেক লিগ্যাল ব্যাপার আছে, এখানে অনেক ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে। ক্রিকেটটা অনেক বড় একটা অর্গানাইজেশন আমার কাছে মনে হয়। তো এগুলো বুঝে ওঠে বড় বড় সিদ্ধান্ত নিতেও চাই না। যেমন ধরেন, কদিন আমি যখন প্রেসিডেন্ট হয়েছি তখন বাংলাদেশ দল পাকিস্তানে ছিল। তো আমি তো তাকে, আমার কাছে খবর এসেছিল যে ইউ শুড টক টু দ্য টিম। আমি বলছি না, আমার টিম ওখানে খেলছে, আমাদের টিম ওখানে খেলছে, তার একটা প্ল্যানের মধ্যে আছে, তো এখন ওয়াই শুড আই ইন্টারফেয়ার? সো কোনো ইন্টারফেয়ার করা উচিত না। তার একটা না, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার তো একটা আমার একটা কাজ আছে, সেই কাজটা আমি করার চেষ্টা করি। যেমন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, যেটা আগেও বলেছি যে এটা একটা ক্ষণস্থায়ী ব্যাপার। এই কালচারটা কি অন্য দেশেও তো আপনি দেখেছেন যে মানে যে একটা প্ল্যান করে একটা দল যায়, সেখানে তো আসলে অন্য কিছু সভাপতির বলার কোনো প্রয়োজন নেই, মানে সেটা তো কালচার। সভাপতির কাজ তো এখানে তো আমরা পয়সা খরচ করে সেরা কোচ নিয়ে এসেছি। আমাদের ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্ট আছে, সেখানে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট আছে, চেয়ারম্যান আছে সেখানে, তিনিও বোর্ডের ডিরেক্টর। দে আর গুড ইনাফ, ওখানে আবার ইন্টারফেয়ার করার দরকারটা কি? সো তারা একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এমন করে একটা বল আসে, আপনি মনে করলেন এটা শর্ট পিচ বল, আপনি যদি না এটা শর্ট পিচ না, তো কনফিউজ হয়ে যাবে। সো লেট দেম গ্রো বাই দেমসেলভস। আমরা যদি পাশের দেশ ক্রিকেটে মোরালি বলা যায় যে ভারতকে দেখি, আমরা ভারতেও কিন্তু এরকম দেখছি যে লাস্ট টাইমে সৌরভ গাঙ্গুলিকে প্রেসিডেন্ট হিসেবে দেখেছি। এখন যিনি আছেন রজার বিনি, 83 ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার, তিনি হয়তো স্টেপিং ডাউন, সামনে শেষ হয়ে যাচ্ছে। তো এদের যে মানে ক্রিকেটীয় মানে পপুলারিটি, সেই জায়গায় এই ধরনের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা চোখে পড়েনি গণমাধ্যম কর্মী হিসেবে যে দলকে খুব বেশি যে ইনভলভ হওয়া, দলের অন্যান্য সেক্টর, কিন্তু আমাদের দেশে এটা বেশি চোখে পড়ে। আরেকটি বিষয় চোখে পড়ে, যেটি মানে প্রায় ক্ষেত্রে যে ক্রিকেটীয় বিষয়গুলোর মুখপাত্র বা টার্গেট, গণমাধ্যমের টার্গেটটা সবসময় সভাপতি হয়ে দাঁড়ায়। সেটা থেকে একটু চেঞ্জ আনার চেষ্টা করবেন কিনা? সেটা তো আমি বলবো যে সেটা হচ্ছে আমাদের এগেন কালচার। সভাপতির কাজ তো আর টিম পরিচালনা করা না। সভাপতি হয়তো একটা প্রক্রিয়া বলে দিতে পারে যে কি পলিসিতে কাজ করা উচিত। বোর্ডের ডিরেক্টর যারা আছে তারা একটা পলিসি তৈরি করে দিতে পারে, বাট যে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টগুলো আছে তারা সিদ্ধান্ত নেবে সেখানে। এবং এই প্র্যাকটিসটা হয়ে গেলে তখন হয়তো আর সভাপতিকে আর ব্লেম করবেন। আরেকটা যে রজারের কথা বললেন, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি ছিলেন সৈয়দ আশরাফুল হক, যিনি একসময় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও ছিলেন বহু বছর। হি ওয়াজ এ ভেরি সাকসেসফুল সিইও, এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস বলেন, ওডিআই স্ট্যাটাস বলেন, অনেক কাজ করেছেন। তো উনি যখন এসএসসির সিইও ছিলেন, তো তার আমলে দুজনের চাকরি হয়েছিল, একজন হচ্ছে রজার বিনি, একজন আমি।
সো ওখানে ছিল রমেশ রত্নায়কে, ছিল ইকবাল সিকান্দার, ছিল ভেঙ্কটপতি রাজু ছিল, তারপরে ভেঙ্কটেশ প্রসাদ ছিল। তো ওনার টিম ওনার গর্ব বলে বলে যে আমার দুটো ডেভেলপমেন্ট অফিসার দুটো দেশের প্রেসিডেন্ট, ক্রিকেটের প্রেসিডেন্ট হয়েছে, রজার বিনি আর আমি। সো দে আর ভেরি প্রাউড অফ দিস ইজ আউটকাম। আজকে এই স্পেশাল দিনে, মানে বিশেষ দিনে এই যে নামটা উল্লেখ করলেন সৈয়দ আশরাফুল হক, নেট দুনিয়ায় অনেক ঘাটাঘাটি করে আমি পেয়েছি, এই নামটাও মাঝে মধ্যে আসছে আপনার প্রেসিডেন্ট এখানে, নেপথ্যে। মানে বিসিবি প্রেসিডেন্টের কলিং এর কোন জায়গায় কি তাকে খুঁজে পাওয়া যায়, মানে তিনি ছিলেন বা এরকম কোনো ইনফরমেশন আমাদের দিতে পারেন কিনা দর্শককে? না, ইনফরমেশন দিতে পারবো না, বাট এইটুকু বলতে পারি যে তিনি একসময় বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক ছিলেন। তিনি ক্রিকেটকে অনেক ভালোবাসেন, তার আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতা অন্য লেভেলের, এবং তার বহু বন্ধু আছে যারা তাকে ভালোবাসে, যারা ক্রিকেট পরিচালনা করে সারা বিশ্বে। বাংলাদেশের ক্রিকেটে তার অবদান আনবিলিভেবল, হয়তো পেছনে থেকে কাজ করেছে টেস্ট স্ট্যাটাসের জন্য, হয়তো সামনে আসতে পারেনি, বা ক্রিকেট অনুরাগী অনেকে জানেই না তাকে। না, এই যে হ্যাঁ, তার রোল প্লেইং এশিয়ান ক্রিকেট কাউন্সিল ছিল একটা ছোট্ট একটা ঘরের মধ্যে একটা অফিস। সেই অফিসটা যখন এই এতগুলো অ্যাসোসিয়েট মেম্বারকে দাঁড় করিয়ে, শুধু দাঁড় করায়নি, তাদেরকে ক্রলিং করা শিখিয়েছিল, তাদেরকে হাঁটা শিখিয়েছিল, তাদেরকে দৌড়ানো শিখিয়েছিল। সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট সাকসেস ফ্রম এশিয়ান ক্রিকেট কাউন্সিল অ্যান্ড আশরাফুল ভাই। মানে হওয়ার পরে আশরাফুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে? আশরাফুল ভাইয়ের সাথে আমি আমার যে প্রথম এখানে যে বোর্ড মিটিংটা ছিল, বা এখানে যে এখানে একটা হওয়ার সুযোগ ছিল, আমি পার্সোনালি তার সাথে দেখা করে এসেছি। আমার কিছু লোক আছে যারা আমাকে ছোটোবেলা থেকে ক্রিকেটে অনেক হেল্প করেছিল, আমি সবার নাম বলতে চাই না, আমি সকলকে বলে এসেছি এখানে, এবং তারা খুব খুশি হয়েছে। একটা একদম জানার আগ্রহ, সৈয়দ আশরাফুল হকের ব্যাপারে আমি এরকম একটা সেশনে আমি আড্ডাও দিয়েছি, শো করেছি। ওনার মধ্যে আসলে কি বিষয়টা আছে, মানে উনি কি খুব দ্রুত ফ্রেন্ডশিপ করতে পারেন, বা ট্যালেন্ট, মানে উনি খুব ক্লিয়ার চিন্তা করতে পারে, ক্লিয়ার চিন্তা করতে পারে, ক্যারিশমেটিক, ইজ এ ভেরি ক্যারিশমেটিক লিডার। ওনার একটা স্টাইল আছে, সেই স্টাইল নিয়ে সে কাজ করে। যেমন একটা গল্প বলি, যেমন আমাদের ভেঙ্কটপতি রাজু ছিল ইন্ডিয়ার লেফট হ্যান্ড স্পিনার বোলার। তো যেদিন ওর শুরু হয় চাকরি, সেদিন কোয়ালালামপুর অফিসে এসছে। তা রাজু আশরাফুল ভাইকে দেখে বলছে, রাজু আমার ছোটো প্রায় 38 বছরের বন্ধু। তা রাজু আশরাফুল ভাইকে দাদা হাউ আর ইউ দাদা বলতো, কিন্তু ডারলুইয়ের সাথে সবসময় ঘুরতেন, তো দাদা বলতো, দাদা হাউ আর ইউ। তো আশরাফুল ভাই ওকে বলছে, রাজু তুমি এখানে এসছো, চাকরি করো, বেশি কাজ করো না, যতটুকু তোমার কাজ করো অতটুকুই করো। এই যে একটা নতুন এমপ্লয়িকে নর্মালভাবে মানে অ্যাকসেপ্ট করা, দ্যাট ওয়াজ, এটাই তার ক্যারিশমা ছিল। এবং চায়না ক্রিকেট, আফগানিস্তান ক্রিকেট, ওয়ান্ডারফুল। বাংলাদেশ থেকে সৈয়দ আশরাফুল হক ছিলেন একদম সিও। আরো কি মনে করেন যে বাংলাদেশ থেকে এসিসি কিংবা আইসিসি তে আরো মানুষের যাওয়া উচিত বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে একজন যেতে পারে এসিসিতে, সেটা সেই দেশের ডেভেলপমেন্ট অফিসার, সেই প্রক্রিয়াটা এখন বন্ধ হয়ে গেছে। আর আইসিসিতে আমি গিয়েছিলাম, এটা একটা ইন্টারভিউ দিয়ে যেতে হয়েছিল, সো ওটা দেশ অনুযায়ী যেতে হয় না, ওটা মোর ইন্ডিভিজুয়াল। এই শক্ত আলাপগুলো আমরা অন্যদিন সারবো। আমরা ইসলাম বুলবুল অনেক আড্ডা দেওয়ার সুযোগ ছিল, মানে সময় স্বল্পতার কারণে হয়তো আমরা লম্বা করতে পারছি না। ঈদের এই স্পেশাল এপিসোডে আপনাকে পেয়েছি, অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আপনারাও ঈদ আপনাদের পরিবারের সাথে করেন। আপনারা শুধু না, যারা এই প্রোগ্রামটা দেখছেন, আপনারা ঈদের যে মাহাত্ম্য আছে সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব এবং সকলে আনন্দ করব। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ দর্শক, আজকের এই বিশেষ আয়োজন এখানটায় শেষ করছি। সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা। ঈদ মোবারক।